গভীর রাতে মায়ের রুম থেকে কেমন জানি এক অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে লাগল। মায়ের রুম থেকে এমন শব্দ শুনে আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। একদিন আমি ভাবলাম মায়ের রুমে কেন এমন শব্দ হয় রাতের বেলা তা আমাকে খুব ভালো করে জানতে হবে। তাই বিষয়টি ভালো করে জানার জন্য একদিন আমি মায়ের রুমে এক কোণায় চুপ করে লুকিয়ে থাকি। কিন্তু রাত যখন গভীর হল তখন আমি লক্ষ্য করলাম একজন লোক মায়ের রুম ঢুকছে। মা লোকটিকে কাছে পেয়ে, বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার পেজটিকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা। আজকে তোমাদের সামনে এমন একটি গল্প বলবো যা আমার নিজের বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বয়স যখন 9, তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমাদের সংসার, আমাদের ফ্যামিলি খুব অভাব অনটনে পড়ে যায়। কারণ আমাদের ফ্যামিলিতে একমাত্র আয়ের উৎস ছিল আমার বাবা। আর আমার বাবার কিছু টাকা পয়সাও গচ্ছিত রাখা ছিল না, যাতে আমরা ভবিষ্যতে চলতে পারি। মা খুব টেনশন করতেন, কিভাবে আমাদের সংসার চলবে, কিভাবে আমরা চলব, আমাদের খাবার কোথায় থেকে আসবে, তাই নিয়ে খুব দুশ্চিন্তা করতেন মা। কিন্তু এভাবেই কষ্টেই আমাদের দিন চলতে লাগল। মা এতদিন ভালোই ছিল, কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম মায়ের মধ্যে আমূল পরিবর্তন। বাবা মারা যাবার 4 মাস না যেতেই সবুর চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াত। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসত, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহনিতে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়া বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের মিষ্টি কথায় সবুর চাচা হাসি দিত। এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম, আমার বয়স তখন 8 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, সবুর চাচা আমাদের সাহায্য করছেন, না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝুপড়ির ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স দিয়ে বলতেন, নে অয়ন্তিকা, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকত। 2টো লজেন্স পেলে একটা দিতাম আমার বন্ধু হৃদয়কে, আরেকটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। হৃদয় আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। আমাদের পারিবারিক অবস্থা কারো ভালো নেই। রেল স্টেশনে বস্তির পাশে আমাদের বাসা ছিল। বস্তির মধ্যে আমরা থাকতাম। মাঝে মধ্যে কুলির কাজ করতাম, বেশিরভাগ সময় কুলির কাজ করতাম। মেয়ে হলেও তখন বয়সে আমি ছোট, দেখতেও তেমন ভালো ছিলাম না, তাই সমস্যা হতো না। আমি আর আমার বন্ধু অজয় মিলে কুলির কাজ করে যে টাকা পেতাম তা দিয়ে আমাদের সংসার চলত। মানুষের পরনে ভালো ভালো জামা কাপড় দেখে তখন আমাদের খুব আফসোস হতো, আর ভাবতাম হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবেই বানিয়েছে। কিন্তু কখনো দুঃখ করতাম না। মনে মনে ভাবতাম একদিন আমরা অনেক বড় হব। আমি আর আমার বন্ধু মিলে মনে মনে প্রতিজ্ঞা করলাম আমরা একটি স্কুলে ভর্তি হব। কুলির কাজ করেও আমাদের পড়ালেখা চালিয়ে যাব। আমি আর আমার বন্ধু অজয় মিলে একটি স্কুলে ভর্তি হয়ে গেলাম। সারাদিন কুলির কাজ করে রাতে আমরা পড়ালেখায় ব্যস্ত থাকতাম। মাস খানিক পর আম্মু বলল, অয়ন্তিকা, তোকে আর কুলির কাজ করতে হবে না। তুই এখন আস্তে আস্তে বড় হইতেছিস, তোকে আমরা বিয়ে দিতে হবে। এখন তুই কুলির কাজ করলে পরে তোকে আমরা বিয়ে দিতে পারব না, তাই আমরা কষ্ট করে চললেও তোকে আর কুলির কাজ করতে দিব না। মায়ের কথাগুলো আমার কাছে রহস্যজনক মনে হলো। মনে মনে ভাবলাম মা কিভাবে আমাদের সংসার চলাবে? আমাদের সংসারে তো আয়ের কোনো উৎস নেই। মা বল, চলবে, এমনি চলবে, সমস্যা নাই, আমরা সারাদিন একবার খাব। কিন্তু আমাদের ঘরে খাবারের কোনো অপূর্ণতা নেই। হাট বাজার, মাছ মাংস সবই ছিল পরিপূর্ণ। আমি মাকে প্রশ্ন করলাম, মা, এসব আসে কোথা থেকে? মা বলল, তোর সবুর চাচা প্রতিদিন এসে দিয়ে যায়।
তোর সবুর চাচা তোর বাবার বন্ধ ছিল। তোর বাবাকে বলে গিয়েছিল যে, সবুর, আমি যদি মারা যাই তাহলে আমার স্ত্রী, আমার সন্তানদেরকে তুই দেখে রাখিস। তাই তোর সবুর চাচা প্রতিদিন আমাদেরকে যা দরকার পড়ে তাই এসে দিয়ে যায়। সত্যিই তোর সবুর চাচা অনেক ভালো মানুষ। অয়ন্তিকা, শোনো, তোর সবুর চাচা বলেছে তুই আর কুলির কাজ না করতে, বাহিরে গিয়ে কুলির কাজ না করতে। তোর যা যা প্রয়োজন সব তোর সবুর চাচা দিবে। পরে আমরা হয়তো কোনো একদিন শোধ করে দিব, সমস্যা নেই। তবে এখন আপাতত তোর সবুর চাচা আমাদের সকলকে সাপোর্ট দিবে। আর তোর সবুর চাচার তো কোনো কিছু অভাব নাই। তোর সবুর চাচার গঞ্জে অনেক বড় ব্যবসা আছে। সে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ। আমাদের মতো 2-4টা ফ্যামিলি তার চালানো কোনো ব্যাপার না। আমি আর কি করব? মায়ের কথা অমান্য করতে পারলাম না। অবশেষে মার কথা রাখতে গিয়ে আমি সবুর চাচার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়ে চলতে শুরু করলাম। আর সবুর চাচাও আমাদেরকে সবকিছু দিতে শুরু করল। আর মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম মাঝে মাঝে মধ্যে সবুর চাচা আমার মায়ের ঘরে অনেকক্ষণ বিশ্রাম নিত। যখন সবুর চাচা আমার মায়ের ঘরে শুয়ে বিশ্রাম নিত, তখন আমার মাকে খুব হাসি খুশি লাগত। আমার মাকে অনেক আনন্দিত মনে হতো। কিন্তু কেন সে খুশি থাকত, হাসি খুশি থাকত, সেই বিষয়টা তখন বুঝতে পারে নাই। কিন্তু এখন বুঝতে পারছি ঠিকই। এভাবেই চলতে থাকলো আমি এবং আমার মায়ের সংসার। সবুর চাচা প্রতিনিয়তই আমাদের বাসায় যাওয়া আসা করত, মায়ের সাথে আড্ডা দিত, গল্প করত। কিন্তু আমি কিছু মনে করতাম না, তখন এত কিছু বুঝতাম না। এদিকে আস্তে আস্তে আমি স্কুলে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি। তখন আমি ক্লাস 8-এ পড়ি। একদিন আমি দুপুর বেলা স্কুল থেকে বাসায় চলে আসলাম। বাসায় যখন আমি প্রবেশ করব, ঠিক এই মুহূর্তে মায়ের রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত শব্দ আমার কানে ভেসে আসতে লাগল। আমি শব্দটা শুনে প্রথমে খুব ভয় পেয়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো আমার মায়ের কোনো সমস্যা হয়েছে। আমি দৌড়ে মায়ের রুমে প্রবেশ করব। ঠিক এই মুহূর্তেই আমার চোখ পড়ল দরজার সামনে। দরজার সামনে চোখ পড়তেই আমি লক্ষ্য করলাম সবুর চাচা আর মা খুব জোরে জোরে হাসাহাসি করছে। আর মায়ের সাথে কেমন জানি এক অদ্ভুত আচরণ করছে। বিষয়টি অনুভব করতে পেরে আমার খুব খারাপ লাগল। কিছুক্ষণ পর আমার মনে হয় সবুর চাচা আর মা আমার উপস্থিতি টের পেয়ে যায়। টের পেয়ে সবুর চাচা রুম থেকে বের হয়ে চলে যায়। প্রতিদিন অথবা রাতে সবুর চাচা আর মা একসাথে অনেক গল্প করে অনেক আড্ডা দেয়। আর অপর দিক থেকে আমি পড়তে বসি। সবুর চাচার মায়ের মধ্যে আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। সবুজ চাচার মায়ের মধ্যে এরকম একটা সম্পর্ক দেখে আমার মনের মধ্যে মাঝে মধ্যেই খুব আনন্দ জেগে ওঠে। কারণ বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করেছেন, কিন্তু সবুজ চাচা মায়ের সমস্ত কষ্টই দূর করে দিয়েছেন। সত্যিকার অর্থে মায়ের সবুর চাচার মতো এরকম একটা সঙ্গী প্রয়োজন। আমার যখন বয়স বাড়তে লাগল, তখন আমি তা অনুভব করতে লাগলাম। মাঝে মধ্যে আমি এও অনুভব করতাম মায়ের রুম থেকে রাতের বেলায় কেমন যেন এক অদ্ভুত রকমের শব্দ আসত। বিষয়টি নিয়ে ভালো করে লক্ষ্য করলেই কিছুক্ষণ পরেই অনুভব করতে পারতাম মায়ের রুম থেকে কেউ যেন বের হয়ে যাচ্ছে। বিষয়টা আমার কাছে রহস্যজনক মনে হল। প্রথমত আমি ভেবেছিলাম মা হয়তো কারো সাথে গল্প করে সময় কাটাচ্ছে। কিন্তু রোজ রোজ যখন মায়ের রুম থেকে এরকম ধরনের শব্দ শোনা যায়, তখন আমার মনের মধ্যেই সন্দেহের দানা বেঁধে যায়। তারপর একদিন আমি মনে মনে ভাবলাম, মায়ের রুম থেকে প্রতিদিন কেন এরকম ধরনের শব্দ আসে? সেটা আমার জানার আগ্রহ বেড়ে গেল। আমি ভাবলাম আজকে মায়ের রুমের যে কোনো কোণায় আমি লুকিয়ে থাকব। তারপর দেখব মায়ের রুম থেকে এরকম শব্দ কেন আসে। আমার পরিকল্পনা অনুযায়ী একদিন রাতে আমি মায়ের রুমে কাঠের নিচে শুয়ে রইলাম। হঠাৎ করেই আমি দরজার মধ্যে ছোট্ট করে কেউ যেন টোকা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আর এই টুকার শব্দ পেয়ে মা দরজা খুলে দিলেন। দরজা খুলতেই আমি লক্ষ্য করলাম সবুজ চাচা কোনো এক কাপড় দিয়ে মুখ ডেকে মায়ের রুমে প্রবেশ করলেন। প্রবেশ করেই মাকে বললেন, কি গো অয়ন্তিকার মা, তোমাকে যে কবিরাজ মশাই ওষুধটা দিতে বলেছেন,
আর প্রতিদিন তোমাকে সেটা আমার দিয়ে দিতে হয়। তাড়াতাড়ি বের কর। আর শোনো, প্রতিদিন যখন আমি এই ওষুধটা তোমার এখানে মালিশ করে দেই, তখন কিন্তু তুমি খুব অন্যরকম শব্দ করো। আজকে এরকম ধরনের কোনো শব্দ করো না, কারণ পাশের রুমে তোমার মেয়ে শুয়ে আছে। তোমার মেয়ে শুনলে বিষয়টিকে নেগেটিভ মনে করবে। মায়ের প্রতি সবুর চাচার এরকম ভালোবাসা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। যদিও সবুর চাচা মায়ের প্রতি কোনো প্রকার খারাপ উদ্দেশ্য ছিল না। আসলে মাকে সুস্থ করার জন্যই সবুর চাচা বিশেষ একজনের ওষুধ মায়ের পায়ে মালিশ করে দিত, যে কারণেই মা এরকম ধরনের শব্দ করত। তারপর বিষয়টি মায়ের কাছে আমি পুরোপুরি শেয়ার করলাম যে, মা, প্রতিদিন তোমার রুম থেকে কেমন জানি অদ্ভুত শব্দ আসত, যার ফলে গতকালকে রাত্রে আমি তোমাদের রুমে লুকিয়েছিলাম। আমি তোমাকে মোটামুটি সন্দেহ করেছিলাম, কিন্তু আমার সন্দেহ টোটাল পাল্টে গেল তোমার আর সবুর চাচার মধ্যে এরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখে। সত্যি মা, তুমি অনেক ভালো, অনেক ভালো। আমি তোমাকে আর কোনোদিন মা সন্দেহ করব না। তবে মা, আমি তোমার জন্য মনে মনে অনেক প্রার্থনা করি, সবুর কাকার মতো একজন বন্ধু সারা জীবন যেন তোমার পাশে থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার পেজটিকে ফলো করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।